হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আয়কর রিটার্ন দাখিল বিষয়ে। আয় বর্ষ 2019-2020 অর্থাৎ 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত যাদের আয় আছে, করযোগ্য আয় আছে এবং তারা যে আয়কর তাদের কত হবে সেটা আমরা আজকে মূলত আলোচনা করব। এই আজকে আলোচনার পূর্বে আমরা একটু টেকনিক্যাল বিষয় কিছু আলোচনা করে নিই। আয় বর্ষ কোনটা এবং কর নির্ধারণী বর্ষ কোনটা। আয় বর্ষ অর্থাৎ 2019-20 বছরের 19-20 অর্থ বছর অর্থাৎ 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 এটা হলো আয় বর্ষ এবং কর নির্ধারণী বর্ষ হলো যে বছরের জন্য আমরা যে বছরে আমরা কর দিচ্ছি সেটা হলো কর নির্ধারণী বর্ষ। অর্থাৎ 2020-21 অর্থ বছরে আমরা আয়করটা নির্ধারণ করে আয়কর দাখিল করছি, সেটা হলো কর নির্ধারণী বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার। সাধারণত 1 জুলাই 2020 হতে 30 নভেম্বর 2020 এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং এর পরবর্তীতে যদি কেউ আয়কর রিটার্ন দাখিল করে সেক্ষেত্রে তাকে অতিরিক্ত হারে জরিমানা দিতে হয়। চাকরি বেতন ভাতাদি আদেশ 2015 সরকারি চাকরি স্বায়ত্তশাসিত পাবলিক বডিজ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ বেতন ভাতাদি আদেশ 2015 চাকরি বেতন চাকরি ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বেতন ভাতাদি আদেশ 2015 চাকরি বাংলাদেশ পুলিশ বেতন ভাতাদি আদেশ 2015 চাকরি বর্ডার গার্ড বাংলাদেশ বেতন ভাতাদি আদেশ 2015 এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন ভাতাদি আদেশ 2016 অনুসারে যারা বেতন ভাতাদি গ্রহণ করে থাকেন তারাই মূলত আজকে আলোচনা বিষয়। তাদের জন্য আজকে মূলত আলোচনা করা হচ্ছে, তাই তারা একটু মনোযোগ সহকারে একটু শুনবেন। করমুক্ত আয় এই সকল ব্যক্তির জন্য করমুক্ত আয় কোনটা কোনটা, অর্থাৎ কোন কোন আয়ের জন্য তাকে কর দিতে হবে না। বাড়ি ভাড়া ভাতা তাদের জন্য পুরোটাই করমুক্ত, চিকিৎসা ভাতা তাদের পুরোটাই করমুক্ত, যাতায়াত ভাতা তাদের করমুক্ত, শান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, প্রভিডেন্ট ফান্ডের যে মুনাফা বর্তমানে পায় সেটা করমুক্ত এবং সঞ্চয়পত্র মুনাফার জন্য কোনো ব্যক্তিকে কর দিতে হয় না। শুধুমাত্র যেটা উৎসে আয়কর যেটা কর্তৃত্ব হয় সেটাই তার আয়কর হিসেবে গণ্য হয় এবং অতিরিক্ত তাকে কোনো সঞ্চয়পত্রের মুনাফার জন্য কর দিতে হয় না। করযোগ্য আয় কোনটা? করযোগ্য আয় হলো মূল বেতন, বকেয়া বেতন, অর্থাৎ যে বেতনের জন্য আমরা পূর্বে কোনো বকেয়া বেতন আমরা পেয়ে থাকি এই আয় বর্ষে এবং এর জন্য যদি আমরা পূর্বে কর না দিয়ে থাকি তাহলে সেই আয়ের জন্য আমাদেরকে কর দিতে হবে। যে কোনো বোনাস আমরা যে নামেই তাকে ডাকি না কেন তার জন্য কর দিতে হবে। উৎসব ভাতার জন্য আমাদেরকে কর দিতে হবে এবং সরকার চাকরি বেতন ভাতাতে আদেশে এই কয়েকটা বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় আমাদেরকে কর দিতে হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি সরকারি একাডেমিতে ক্লাসের সম্মানী বা বিভিন্ন সভায় অংশগ্রহণ বাবদ কোনো সম্মানী পেয়ে থাকে বা বিদেশ ভ্রমণ বাবদ যদি তার কোনো আয় থাকে, এই আয়টা হলো বেতন ভাতা দিয়ে আদেশের বহির্ভূত আয় এবং তাই এই আয়ের জন্য আমাদেরকে কর দিতে হবে বা তাকে যার আয় আছে তাকে কর দিতে হবে। করযোগ্য আয় কোনটা, অর্থাৎ আয় কতটুকু হলে তাকে কর দিতে হবে। 65 বছরের নিচে যদি পুরুষ করদাতা হয় তাহলে আয় যদি বছরে 3 লক্ষ টাকা বেশি হয় তাহলে আয় কর দিতে হবে। মহিলা করদাতার ক্ষেত্রে বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতার ক্ষেত্রে আয় বছরে 3,50,000 টাকার যদি বেশি হয় তাহলে আয়কর দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে যদি আয় 4,50,000 টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর দিতে হবে। গ্যাজেটেড মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যদি আয় 4 লক্ষ টাকার বেশি হয় তাহলে আয়কর দিতে হবে। কর নির্ধারণ, এখন কর কিভাবে নির্ধারিত হয় দেখি। যদি মহিলা করদাতা হলে তার আয় যদি বছরে সেই আয় বর্ষ যদি 50 লক্ষ টাকা হয় তাহলে তার আয় কত হবে দেখি। তার আয়কর সে মহিলা করদাতার ক্ষেত্রে 50 লক্ষ টাকা আয় থাকলে প্রথম 3,50,000 টাকার জন্য তাকে কোনো আয়কর দিতে হয় না, অর্থাৎ তার কর হার শূন্য। পরবর্তী 1 লক্ষ টাকার জন্য 5% হারে 5,000 টাকা আয়কর দিতে হবে বর্তমান কর হার অনুসারে। তাহলে থাকতেছে 3,50,000 যোগ 1, 4,50,000 বাদ গেছে 50 লক্ষ টাকার মধ্যে, তাহলে থাকতেছে 45,50,000 টাকা। পরবর্তী 3 লক্ষ টাকার জন্য 10% হারে 30,000 টাকা তাকে কর দিতে হবে, তাহলে থাকতেছে 42 লক্ষ টাকা। পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 15% হারে 60,000 টাকা তাহলে কর দিতে হবে, তাহলে থাকতেছে 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকার মধ্যে পরবর্তী 5 লক্ষ টাকার জন্য তাকে 20% হারে 1 লক্ষ টাকা কর দিতে হবে, তাহলে থাকতেছে তার 33,50,000 টাকা। সেই অবশিষ্ট টাকার জন্য তাকে বর্তমান কর হার অনুসারে 25% হারে কর দিতে হবে। তাকে সেই 33,50,000 টাকার উপর 8,60,000
32,500 টাকা তাকে আয়কর দিতে হবে। তাহলে সেই মহিলা করদাতা যদি এই আয় বর্ষে যদি 50 লক্ষ টাকা আয় থাকে, তাহলে তাকে 10,32,000 টাকা আয়কর, 10,32,500 টাকা তাকে আয়কর দিতে হবে কোনো প্রকার রেয়াত ব্যতীত। এখন ন্যূনতম আয়কর কোন ব্যক্তির কত, এখন বর্তমান কর হার অনুসারে যদি কোনো করদাতা ঢাকা দক্ষিণ বা উত্তর সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাভুক্ত হয়, তাহলে তার সর্বনিম্ন কর হার তাকে 5,000 টাকা, অর্থাৎ তাকে সর্বনিম্ন 5,000 টাকা তাকে আয়কর দিতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশন ভুক্ত করদাতাকে সর্বনিম্ন 4,000 টাকা আয়কর দিতে হবে, এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য জায়গায় যাদের ট্যাক্স ফাইল ওপেন করা আছে তাদেরকে 3,000 টাকা করে বর্তমান ন্যূনতম আয়কর দিতে হবে যদি তার করযোগ্য আয় থাকে। অর্থাৎ কোন ব্যক্তি যদি করযোগ্য আয় থাকে সেক্ষেত্রে তার ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা এবং অন্য সিটি কর্পোরেশনের 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য জায়গার জন্য তাকে 3,000 টাকা ন্যূনতম আয়কর দিতে হবে। এখন বেতন খাতে আয় আছে এমন ব্যক্তি আয়কর কত দেখি। বেতন খাতে আয় যদি কোনো ব্যক্তির বেতন খাতে বা অন্যান্য খাতে আছে এমন তার আয়কর ব্যক্তি, এমন কোনো ব্যক্তি আয়কর আমরা গণনা করে দেখি কেমন হয়। যেমন মূল বেতন কোনো ব্যক্তি 58,760 টাকা, বাড়ি ভাড়া বাবদ কোনো ব্যক্তি মাসে 29,380 টাকা পেয়ে থাকে, উদ্ভিদ উৎসব বোনাস সে পায় বছরে 58,760 টাকা করে, চিকিৎসা ভাতা 1,500 টাকা করে, শিক্ষা সহায়ক ভাতা 500 টাকা করে, বাংলা নববর্ষ ভাতা সে পায় 11,752 টাকা, গৃহ সম্পত্তি খাতে সে 50,000 টাকা পায়, কৃষি খাতে সে 10,000 টাকা আয় দেখাইছে, এবং আরসিজিবি মিউচুয়াল ফান্ডে সে 1,35,000 টাকা তার আয় আছে, এবং ব্যাংক সুদ অবশ্যই 10,000 টাকা পেয়েছে। এখন তার করযোগ্য আয় কোনটা এগুলোর মধ্যে দেখি। মূল বেতন পুরোটাই করযোগ্য, অর্থাৎ 58,760 × 12 অর্থাৎ 7,05,120 টাকা এটা করযোগ্য আয়। বাড়ি ভাড়া ভাতা পুরোটা করমুক্ত, উৎসব বোনাস 58,760 × 2 অর্থাৎ 1,70,520 টাকা এটা করযোগ্য আয়। চিকিৎসা ভাতা করমুক্ত আয়, শিক্ষা সহায়ক ভাতা করমুক্ত আয়, বাংলা নববর্ষ ভাতা এটা করমুক্ত আয়, গৃহ সম্পত্তি খাতে আয় 50,000 টাকা এটা করযোগ্য আয়, কৃষি খাতে 10,000 টাকা যেটা করযোগ্য আয়, আইসিবি মিউচুয়াল ফান্ডে 1,35,000 টাকার মধ্যে 25,000 টাকার যেটা ঊর্ধ্বে আয় সেটা করযোগ্য, অর্থাৎ 1,35,000 মাইনাস 25,000 অর্থাৎ 1,10,000 টাকার জন্য তাকে আয়কর দিতে হবে, এবং ব্যাংক সুদ বাবদ যে আয়টা হয়েছে 10,000 টাকা সেই আয়ের জন্য তাকে আয়কর দিতে হবে। আইসিবি মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক সুদের উপর সেই ব্যক্তির সরকার 10% হারে উৎস আয়কর কর্তৃত্ব করে রেখেছে। এটা আমরা আয়কর নির্ধারণ করার পরে সেই উৎস আয়করটা কিভাবে হিসাব করবো সেটা আমরা জেনে নেব। গৃহ সম্পত্তি খাতে আয়টা কিভাবে এসেছে আমরা একটা দেখি। গৃহ সম্পত্তি বাবদ সেই ব্যক্তি একটি বাড়ি ভাড়া সে ফ্ল্যাট বাড়ি ভাড়া দিয়েছে, সেটা 6,000 টাকা করে সে মাসিক ভাড়া, সে 12 মাসে সে 72,000 টাকা সে পেয়েছে, কিন্তু সে আয় দেখাচ্ছে গৃহ সম্পত্তি খাতে 50,000 টাকা। কিভাবে এটা হলো দেখি একটু। সে 72,000 টাকা যে সে বাড়ি ভাড়া হিসেবে পেয়েছে তার অনুমোদিত খরচ হিসাবে, অর্থাৎ মেরামত বাবদ সে 25,000 টাকা দাবি করতে পারবে, এবং এর জন্য তাকে কোনো রসিদ দাখিল করতে হবে না। অর্থাৎ 72,000 25% ইকুয়াল টু 72,000 25 ইকুয়াল টু 18,000 টাকা সে অনুমোদিত খরচ মেরামত বাবদ সে দাখিল করতে সে দাবি করতে পারবে। পৌর কর ও ভূমি কর সেই গৃহ মালিক পরিশোধ করে থাকে, এবং সেটা সে অনুমোদিত খরচ হিসেবে দাবি করতে পারবে। অর্থাৎ 4,000 টাকা সে যেহেতু ভূমি খরচ, পৌর কর এবং ভূমি রাজস্ব কর বাবদ পরিশোধ করেছে, সেই 4,000 টাকা সে খরচ হিসেবে দাবি করবে। অর্থাৎ অনুমোদিত খরচ হিসেবে সে দাবি করতে পারবে 18,000 টাকা, মেরামত বাবদ 4,000 টাকা, কর পরিশোধ বাবদ 22,000 টাকা তার অনুমোদিত খরচ, এবং তাহলে তার বাড়ি ভাড়া খাতে বা গৃহ সম্পত্তি খাতে তার করযোগ্য আয় হচ্ছে 72,000 টাকা মাইনাস 22,000 টাকা যেটা অনুমোদিত খরচ, অর্থাৎ 50,000 টাকা। এই 50,000 টাকা হলো তার করযোগ্য আয়, এবং এই 50,000 টাকার জন্য তাকে কর দিতে হবে। কৃষিখাতে আয়টা কিভাবে নির্ণীত হয়েছে দেখি। প্রতি বিঘায় 20 মণ হিসাবে 1.5 বিঘা জমি সেই ব্যক্তির মালিক যে 1.5 বিঘা জমিতে প্রতি বিঘায় 20 মণ হিসাবে 20 মণ হিসাবে ধান হয়েছে, এবং প্রতি মণ ধানের মূল্য 833 টাকা 50 পয়সা হিসাবে 20 × 1.5 অর্থাৎ 1.5 বিঘা জমি অর্থাৎ 833 টাকা 50 পয়সা সে ধানের প্রতি মণ ধানের মূল্য হিসাবে মোট আয় 25,000 টাকা। কিন্তু এই আয়ের মধ্যে আমরা সরকারের বর্তমান নিয়ম অনুসারে 60% টাকা তা আমরা উৎপাদন খরচ হিসেবে দাবি করতে পারি, অর্থাৎ 25,000 টাকার উপর 60% 15,000 টাকা এটা হলো উৎপাদন খরচ। এর বাদে থাকতেছে তাহলে 25,000 মাইনাস 15,000 একটু 10,000 টাকা। এই 10,000 টাকা হলো তার কৃষিখাতে আয়, অর্থাৎ এই 10,000 টাকার জন্য তাকে কৃষিখাতে আয় হিসেবে আয়কর দিতে হবে।
তাহলে করযোগ্য আয় কোনটা কোনটা হচ্ছে, মূল বেতন 7,05,120 টাকা, উৎসব বোনাস 1,17,520 টাকা, আইসি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ 1,35,000 থেকে 25,000 টাকার ঊর্ধ্বে হচ্ছে 1,10,000 টাকা, গৃহ সম্পত্তি খাতে 50,000 টাকা, কৃষি খাতে 10,000 টাকা, ব্যাংক সুদ 10,000 টাকা। মোট করযোগ্য আয় তাহলে হচ্ছে এই 6টা খাতে 1,02,640 টাকা, এটা হলো করযোগ্য আয়, এবং এই টাকার জন্য সেই ব্যক্তিকে আয়কর দিতে হবে। 10,02,640 টাকার উপর বিনিয়োগজনিত রেয়াত ব্যতীত তার ইনকাম কত দাঁড়াচ্ছে বা আয়কর কত দাঁড়াচ্ছে, ইনকাম ট্যাক্স। প্রথম 3 লক্ষ টাকার জন্য সেই ব্যক্তি যদি পুরুষ করদাতা হয় তাহলে প্রথম 3 লক্ষ টাকার জন্য তাকে কোনো আয়কর দিতে হবে না, অর্থাৎ প্রথম 3 লক্ষ টাকার জন্য 0, পরবর্তী 1 লক্ষ টাকার জন্য 5% হারে 5,000 টাকা, পরবর্তী 3 লক্ষ টাকার জন্য 10% হারে 30,000 টাকা। তাহলে 3 তিনকে 6 7 লাখ টাকা গেল। তাহলে 10,02,640 টাকার মধ্যে অবশিষ্ট থাকতো 3,02,640 টাকার উপর 15% হারে 45,396 টাকা আয়কর দিতে হবে মোট। তাহলে আয়কর দাঁড়াচ্ছে সব মিলে 80,396 টাকা, অর্থাৎ বিনিয়োগজনিত কর রেয়াত ভিতরে সেই ব্যক্তিকে 80,396 টাকা আয়কর দিতে হবে। কর রেয়াত গণনা করার সিস্টেমটা আমরা একটু জেনে নিই। প্রভিডেন্ট ফান্ডে সেই ব্যক্তি মাসিক 8,000 টাকা করে 12 মাসে মোট 96,000 টাকা বিনিয়োগ করেছে। যৌথ বীমা ও কল্যাণ তহবিলে সেই ব্যক্তি মাসে 100 প্লাস 150 = 250 টাকা করে 12 মাসে 3,000 টাকা বিনিয়োগ করেছে। জাতীয় সঞ্চয়পত্রে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। জীবন বীমা প্রিমিয়াম বাবদ সেই ব্যক্তি 15,000 টাকা দিয়েছে। ল্যাপটপ ক্রয় বাবদ সেই ব্যক্তি 1 লক্ষ টাকা দেখিয়েছে। কিন্তু ল্যাপটপ ক্রয়ের জন্য 2019 সাল থেকে কোনো বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যায় না, অর্থাৎ 1 লক্ষ সেই ল্যাপটপ ক্রয়ের জন্য সেই ব্যক্তি কোনো আয়কর রেয়াত পাবে না। তাহলে সে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, যৌথ বীমা তহবিলের চাঁদা, জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং জীবন বীমার প্রিমিয়াম এর বাবদ সে আয়কর রেয়াত দাবি করতে পারবে, অর্থাৎ তার অনুমোদিত বিনিয়োগ হচ্ছে 2,14,000 টাকা। এখন সে কর রেয়াতযোগ্য বিনিয়োগ কোনটা দেখি। কর রেয়াতযোগ্য বিনিয়োগের একটা সূত্র আছে, সেটা হলো কর রেয়াতযোগ্য বিনিয়োগ হলো করযোগ্য আয়ের 25% বা অনুমোদিত বিনিয়োগ বা 1.5 কোটি টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি হবে কর রেয়াতযোগ্য বিনিয়োগ, এবং এই টাকার উপর সে কর রেয়াত দাবি করতে পারবে। সে মোট 10,000, তার মোট আয় হলো 10,02,640 টাকা, এর 25% হলো 2,50,660 টাকা। এটা হলো তার সে এই টাকার জন্য সে দাবি করতে পারতো, কিন্তু সে বিনিয়োগ করেছে 2,14,000 টাকা এবং 1.5 কোটি টাকা। এই তিনটি টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 2,14,000 টাকা কম, অর্থাৎ এই অনুমোদিত বিনিয়োগ হচ্ছে তার সে 2,14,000 টাকা, এবং এই টাকার জন্য সে কর রেয়াত দাবি করতে পারবে। আমাদেরকে কর রেয়াত গণনার জন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এখন অনুমোদিত বিনিয়োগের উপর কর রেয়াত কত % হারে পেতে পারে। যদি অনুমোদিত বিনিয়োগের উপর যদি কর রেয়াতের হার হবে, করযোগ্য আয়ের 15 লক্ষ, করযোগ্য আয় যদি 15 লক্ষ টাকা কম হয় 15%, এবং কিন্তু করযোগ্য আয় যদি 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে 10%। অর্থাৎ কোনো ব্যক্তি করযোগ্য আয় যদি 15 লক্ষ টাকার কম হয় সে 15% হারে, এবং 15 লক্ষ টাকার বেশি হলে 10% হারে বিনিয়োগের উপর কর রেয়াত পেতে পারবে। সেক্ষেত্রে কর রেয়াত হচ্ছে সেই ব্যক্তির বিনিয়োগ, যেহেতু সেই ব্যক্তির মোট আয় 10,02,640 টাকা, এটি 15 লক্ষ টাকার কম, সেক্ষেত্রে সে কর রেয়াত পাবে 2,14,000 টাকার উপর 15% হারে 32,100 টাকা কর রেয়াত। অর্থাৎ সেই ব্যক্তির পদেয় কর হচ্ছে 80,396 মানে 32,100 টাকা = 28,296 টাকা সেই ব্যক্তির পদেয় কর। সে ব্যক্তি কিছু উৎসীয় কর কর্তন করেছিল আমরা দেখেছি, এবং ব্যাংক সুদ বাবদ সে 10,000 টাকার উপর 10% 1,000 টাকা, এবং লভ্যাংশ বাবদ আইসিবি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বাবদ সে 1,35,000 টাকার উপর 10% 13,500 টাকা সে আয়কর কর্তন করেছিল, অর্থাৎ তার উৎসীয় কর কর্তন হচ্ছে 13,500 প্লাস 1,000 = 14,500 টাকা, অর্থাৎ উৎসে আয়কর বাবদ সে 14,500 টাকা কেটেছে, এবং সেই টাকা বাদে তার হচ্ছে তাহলে পদে আয়কর হচ্ছে 48,296 মাইনাস 14,500 = 33,796 টাকা। এই টাকার উপর সেই ব্যক্তিকে আয়কর দিতে হবে। এই বছরে আমাদের একটু সুবিধা দিয়েছে, যদি কোনো ব্যক্তি আয়কর অনলাইনে দাখিল করতে পারে, যদিও আপাতত এটি বন্ধ আছে, যদি আয়কর যদি কোনো ব্যক্তি আয়কর দাখিল করতে পারে, সরকার যদি ওপেন করতে পারে আবার, সেক্ষেত্রে সে অতিরিক্ত 2,000 টাকা কর রেয়াত পাবে, এবং সে ব্যক্তি ন্যূনতম আয়করের উপরও সে 2,000 টাকা কর রেয়াত দাবি করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি 3,000 টাকা আয়কর হয়, সে 2,000 টাকা বিয়োগ করে সে 1,000 টাকা আয়কর দিলেই হবে, যদি সে প্রথমবারের মতো অনলাইনে কর প্রদান করে থাকে। এই হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যদি কারো এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকে জানার যদি থাকে সেক্ষেত্রে আমার একটি ইউটিউবে ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনার ভিডিওটা দেখতে পারেন।
ধন্যবাদ সকলকে।